সবার মাই আমার মা সবার মা, এই হিসাব করে আর কি মা এগ্রো নার্সারি দিয়েছি। সবজির জন্য আমাদের মানিকগঞ্জের শাহীর উপরে বাংলাদেশে অন্য কোনো জাত আছে কিনা, মানে আমার যদি নতুন চাষি হয়ে থাকে পেঁপে চাষি, তার হাইব্রিডে না যাওয়াটাই সবচেয়ে বেস্ট হবে। মানে এখানে রিস্ক কম থাকবে, রিস্ক নাই বললে চলে। আমাদের বাণিজ্যিক এত লাভ করার দরকার নেই। প্রত্যেক বাংলাদেশে যত বাড়ি আছে সব বাড়ির আঙিনায় একটি দুটি করে পেঁপের গাছ লাগানো উচিত আমি মনে করি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে। দর্শক, এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজের টিম রয়েছে হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামে। আজকে আমরা চলে এসেছি হচ্ছে মানিকগঞ্জের সেই বিখ্যাত শাহী পেঁপে বাগানে। দর্শক, আপনারা হয়তো জানেন যে মানিকগঞ্জ কিন্তু বিখ্যাত হচ্ছে শাহী পেঁপের জন্য। আমরা একটা সহজ শব্দ জানি, সেটা হচ্ছে শাহী পেঁপের আতুর ঘর বলা হয় এই মানিকগঞ্জকে। আমরা এসেছি আজকে একজন হচ্ছে বিসিএস কর্মকর্তা, অর্থাৎ রেজল করিম সাহেব, একজন বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত রয়েছেন। ওনার পারিবারিক কৃষি খামারে মা এগ্রো অ্যান্ড নার্সারি নামে একটি কৃষি প্রজেক্ট, সেই প্রজেক্টের 8 বিঘা শাহী পেঁপের বাগান, সেই পেঁপে বাগানের একটি অংশে আমরা এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য গাছ রয়েছে এখানে এবং প্রত্যেকটা গাছে মোটামুটি দারুণ সুন্দর সুন্দর পেঁপে ঝুলে আছে। যদি আমরা এরকম একটা পেঁপের ওজন আমরা আজকে ট্রাই করতে চাই যে আসলে কতটুকু ওজন হয়ে থাকে, আমরা বোধহয় আনুমানিক 5 থেকে 6 কেজি পাবো, মিনিমাম 5 কেজি, সর্বোচ্চ হয়তো 6-7 কেজিও হতে পারে। তো দর্শক, আজকে আমরা এই শাহী পেঁপের চাষাবাদ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এর পাশাপাশি এই পেঁপে আসলে চাষ করে বাণিজ্যিকভাবে কতটুকু সফল হওয়া যায় এবং এই এলাকার যে সকল কৃষক ভাইরা রয়েছেন তারা কেন এই দীর্ঘদিন যাবৎ বা দীর্ঘ কয়েক বছর যাবৎ এই শাহী পেঁপে নিয়মিত চাষাবাদ করে আসেন তাদের নিয়মিত ফসলাদির মধ্যে, সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, এই পেঁপে তুলছেন? জি, পেঁপে তুললাম একটা। আচ্ছা, এটা কি পাকা? জি পাকা, দেখেন রং চলে আসছে। রং চলে আসছে না? হ্যাঁ। পাকা পেঁপে কি করবেন এখন? এটা পাকা পেঁপে নিয়ে হচ্ছে চিন্তা করলাম, বাসায় আসছে ছুটিতে। আচ্ছা, তো ফ্রেশ ফল খাওয়ার চিন্তা থেকে বাগানে আসলাম, দেখি পাকা ফল আছে কিনা। মানে এটা বিক্রয়যোগ্য নয়? বিক্রয়যোগ্য না, খাবো এর জন্য, খাওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু সামনে যাই আর দর্শকদের একটু আপনার বাগানটা ঘুরে দেখাই। জি, অনেক দূর থেকে কষ্ট করে আসছি আপনার বাগান দেখার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত কষ্ট করে সেই সুদূর ঝিনাইদহ থেকে চলে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের মানিকগঞ্জকে শাহী পেঁপের নাকি আতুর ঘর বলা হয়? জি, কেন বলা হয় এটা একটু বলেন তো। আসলে আমাদের এই শাহী পেঁপেটা অবমুক্ত করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এরপরে এই জাতের উন্নয়ন ঘটেছে মূলত মানিকগঞ্জে এবং ব্যাপক আকারে চাষাবাদ হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটাকে এই জন্যই মূলত মানিকগঞ্জকে শাহী পেঁপের আতুর ঘর বলা হয়। আপনার প্রজেক্টের নাম কি যেন? মা এগ্রো অ্যান্ড নার্সারি। মা এগ্রো নার্সারি। আচ্ছা, এই প্রজেক্টের একটু ঠিকানাটা আমরা জানতে চাচ্ছি। এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রাম। রমনপুর গ্রাম, জি। মেন রোড থেকে তো খুব বেশি দূরত্ব না? হ্যাঁ, মেন রোড থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরে। 2 কিলোমিটার ভিতরে। আচ্ছা, এবং সে মানিকগঞ্জ থেকে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে পল্লী বিদ্যুৎ, বাগজান মুলজান পল্লী বিদ্যুতের পেছনেই এই রমনপুর গ্রাম। আচ্ছা, তার মানে আমরা যদি ঢাকা থেকে আসতে চাই সেটাও খুবই সহজ, অন্যান্য জায়গা থেকে আসতে চাইলেও একেবারে, দক্ষিণবঙ্গ থেকে আসতে চাইলেও খুবই সহজ। আচ্ছা, আপনার প্রজেক্টের টোটাল আয়তন কতটুকু? আমাদের 8 বিঘা প্রজেক্ট। 8 বিঘা, সবই পেঁপে? সবই পেঁপে। এখন পেঁপের বাইরে এখন আপাতত অন্য কোনো কিছু নেই। আচ্ছা, সবই কি শাহী পেঁপে? সবই শাহী পেঁপে। আচ্ছা, এই যে আমরা যে বাগানটাতে রয়েছি, এই পেঁপে বাগানটার বয়স কত চলছে? এটার বয়স নভেম্বরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত। নভেম্বর, সেপ্টেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 10 মাস। 10 মাস চলে। হ্যাঁ, 10 মাসের রানিং। গাছের যে কন্ডিশন দেখছি, পেঁপে তো প্রচুর হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর। এখান থেকে 4 বার হারভেস্ট করে ফেলছি। 4 বার হয়ে গেছে না? 4 বার হয়ে গেছে। গাছের ইয়া দেখলেই বোঝা যায়। এই যে এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত প্রতিবারে 10 থেকে
15 কেজি করে চেরা হয়েছে। আচ্ছা, আপনারা সাধারণত হচ্ছে এই শাহী পেঁপেটা কত বছর রাখেন গাছ? এটা হচ্ছে আমরা সাধারণত 2 বছর রাখি, তবে যত্নের উপরে আরো অনেক বেশি রাখা যায়। আচ্ছা, যত্ন করলে সে 5 বছরও রাখতে পারবে। 5 বছর? হ্যাঁ। আপনার টোটাল যে 8 বিঘা 8 বিঘা পেঁপে বাগান, এই 8 বিঘাতে কতগুলা গাছের সংখ্যা আছে, হিসাব আছে কিনা? জি আছে, আনুমানিক 3000-এর আশেপাশে হবে। 3000? আমরা একটু হাঁটি। জি জি, হ্যাঁ, 3000-এর আশেপাশে হচ্ছে আপনার পেঁপের গাছ। পেঁপের গাছ রয়েছে। তাহলে আপনার বিঘা প্রতি কতগুলা পড়ছে? বিঘা প্রতি প্রায় 400। হ্যাঁ, প্রায় 400 প্লাস মাইনাস। আচ্ছা, আমরা শতকের যদি হিসাব করি, জি আসলে সব জায়গাতে তো স্ট্যান্ডার্ড হিসাবটা শতকের হিসাবটাই হয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, এর মাঝে আবার এটা কি পুরুষ? হ্যাঁ, পুরুষ গাছ। আচ্ছা, পুরুষ গাছ প্রয়োজন হয়। এটা হচ্ছে আপনার ওই পরাগায়নের জন্য। আচ্ছা, পুরুষ গাছ আপনার বিঘাতে যদি 400 যদি গাছ রোপণ করা যায়, তাহলে সেখানে 30 থেকে 40টা পুরুষ গাছ থাকলে সবচেয়ে ভালো। আচ্ছা, এবং সেক্ষেত্রে ফলের শেপ অনেক সুন্দর হয়, এবং ওজনও বৃদ্ধি পায়। হ্যাঁ, ফলের ধরনটাও বেশি। হ্যাঁ, ফলও ধরবে বেশি, ফুলগুলা মিস যাবে না। জি জি জি। যাক, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা যদি স্ট্যান্ডার্ড শতকের হিসাবটা করতে চাই, প্রতি শতকে আপনার গাছের সংখ্যা কতগুলো তাহলে? 10 থেকে 12টি, তবে 12টি পারফেক্ট। 12টি পারবে। আচ্ছা, গাছের দূরত্ব কেমন? 6 ফিট বাই 6 ফিট। মানে আপনি চারিদিকে স্কোয়ারে 6 ফিট? স্কোয়ারে 6 ফিট। আচ্ছা, আপনাদের মানিকগঞ্জে একটা ব্যাপার আমরা খেয়াল করি যে পেঁপের চাষের 2টা সিস্টেম আমরা দেখতে পারি। একটা আপনার এখানে যেরকম বেড টাইপের একটা সিস্টেম, আরেকটা আছে গাছের রাউন্ড শেপ করে রিং পদ্ধতি, যেরকম আর কি চারদিক দিয়ে মাটি দেওয়া। কোনটা আপনার কাছে বেস্ট মনে হয়? আমার কাছে এইটা বেস্ট মনে হয়, কারণ হচ্ছে ওইটা হচ্ছে জমি ভেদে। ধরেন পুরো জমির পানি একদিকে বের করার সুযোগ আছে সেক্ষেত্রে, আর এটা হচ্ছে এইভাবে করলে হয় কি, ড্রেন বৃষ্টি হবে, বৃষ্টির পানিটা হচ্ছে ড্রেনেই থাকবে এবং ড্রেন দিয়ে বের করা যাবে। এই জন্য মূলত এই সিস্টেমটা আমরা করি। মানে আপনার জমিটা যে দিক দিয়েই হোক না কেন পানি বের হয়ে যাবে, বের হয়ে যাবে। হ্যাঁ, আর ওইটার ক্ষেত্রে হয় কি, যে জমির যে কোনো এক দিক দিয়ে যদি পানি বের হয়, তখন তাহলে না হলে আবার জমিটা যদি সমতল থাকে, টোটালি একদিকে পানি বের হয়ে যাবে। এটার জন্য ওইটা করা যেতে পারে। সমতল না থাকলে তো আবার পানি বেঁধে থাকবে, পুরো জমির পানি জমিতেই থাকবে। আর এটা হচ্ছে বৃষ্টি হবে, গাছের গোড়ায় হচ্ছে এই পানিটা জমে থাকবে না, পানিটা ড্রেন দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এই বছর তো সারা বাংলাদেশে মোটামুটি কম বেশি মানে বৃষ্টির পরিমাণটা খুব বেশি। জি জি। পেঁপে তো আসলে ওই পানি সহনশীল না খুব একটা। জি জি, পানি সহনশীল না। তো শেষ জায়গা থেকে কি সব টিকে আছে প্রজেক্টে সব? হ্যাঁ, বৃষ্টির কারণে আমার গাছ ওইরকম মারা যায় নাই। আচ্ছা, 5 থেকে 10টা হয়তো মারা যেতে পারে এরকম। তার মানে আপনারা সেই রকম একটা সিস্টেম করছেন যাতে বৃষ্টির পানিটা জলাবদ্ধ তৈরি না করে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা হচ্ছে মূলত হচ্ছে এই জন্যই ড্রেন করা। আচ্ছা, যেন গোড়ায় পানি না জমে থাকে এবং সেই ড্রেন দিয়ে পানিটা বের হয়ে যেতে পারে। একটা গাছও কিন্তু বৃষ্টির কারণে মারা যায়নি। আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের অনেকেই হচ্ছে আমাদের পর্বে যখন প্রচার হয় পেঁপের, অনেকেই হচ্ছে মন্তব্য করে থাকেন কমেন্টে যে তাদের পানির জন্য হচ্ছে গাছ মারা গেছে। কি কারণে মারা যায়? আপনি তো অনেক দিন যাবত হচ্ছে পেঁপে চাষের সাথে রয়েছেন। আচ্ছা, যেহেতু হচ্ছে আমাদের এই পেঁপে গাছ যেহেতু পানি সহ্য করতে পারে না, এটি পানি যখন চলে আসে তখন এর গোড়ার যে শিকড়গুলো আছে সেগুলো হচ্ছে পচে যায়। ও আচ্ছা, যার কারণে হচ্ছে মারা যায়। তো ভাই, আমার হাতে যে পেঁপেটা আমরা আজকে হচ্ছে হারভেস্ট অবস্থায় পেলাম, এটার আনুমানিক ওজন কেমন হতে পারে? যদিও আমার একটা অনুমান হয়েছে, দেখি আপনার সাথে মিল হয় কিনা। কেমন হতে পারে একটু দেখেন তো। এটা হচ্ছে 4 কেজি মতো হবে। আমিও ঠিক এইটাই ভাবছিলাম যে এটা মিনিমাম 4 কেজি হবে। মিনিমাম 4 কেজি। জি, এরপর আমরা এটা পরিমাপ করে দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে এভারেজ কেমন সাইজ পাই শাহীটার? শাহী পেঁপের এভারেজ সাইজ যদি পাকানো হয় তাহলে 3 কেজির উপরে, 3 থেকে 7 কেজি। আচ্ছা আচ্ছা, 3 থেকে 7 কেজি। 7 কেজি, বিরাট ব্যাপার। আমি নিজেই 6.5 কেজি পেয়েছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এবং সেটা হচ্ছে যখন এরকম হালকা পেকেছে তখন 6.5 কেজি, এবং ফুল পেকে যাচ্ছে আস্তে আস্তে তার ওজন হচ্ছে কমে যাচ্ছে, একটু কমে আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের প্রজেক্ট মা এগ্রো নার্সারি হওয়ার পিছনে কারণ রয়েছে। কারণ হচ্ছে আমরা এই পর্যায়ে এসেছি, আমাদের বিশেষ করে মা বাবার জন্য এক্ষেত্রে মায়ের ভূমিকাটা, মানে বাবার ভূমিকাও অনেক বেশি, তো মায়ের ভূমিকাটা অনেক বেশি। এই জন্য মূলত আমাদের এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে মা এগ্রো নার্সারি। তো আমার মা
আমরা চার ভাই বোনকে অনেক কষ্ট করে নিজের ইনকাম করে আমাদেরকে এ পর্যায়ে এনেছেন, সবাইকে শিক্ষিত করেছেন। আমি বিসিএস ক্যাডার হয়েছি, পাশাপাশি আমাদের প্রজেক্ট রয়েছে। এই জন্য মূলত মায়ের নামে মায়া গ্রাউন্ড নার্সারি। আমার সবার মায় আমার মা সবার মা, এই হিসাব করে আর কি মায়া গ্রাউন্ড নার্সারি দিয়েছি। আর এই প্রজেক্টের দেখাশোনা প্লাস মালিক হচ্ছেন আমার বাবা। হ্যাঁ, বাবা এবং কথা বলি তাহলে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় কি আপনাদের হাত ধরে বাগান আর হচ্ছে, বা বাগান অন্যান্য লোকেও আরো করতে চাইতেছে, দানা চারা নিবে, করবে, এরকম উদ্যোগ নিয়েছে। না? আপনাদের আশেপাশেও দেখছি আমার অনেকগুলা বাগান হয়েছে, এগুলো তো বোধহয় আপনাদের হাত ধরেই। হ্যাঁ, আমার হাত ধরে। আপনাদের এক সাইডে দেখলাম যে চারাও তৈরি হচ্ছে চারা তৈরি বাসার সামনে। হ্যাঁ, এই পাকা পেঁপেগুলো নিয়ে গিয়ে আপনারা তো বীজ সংগ্রহ করি। আচ্ছা, ওখান থেকে চারা করেন? ওখান থেকে চারা করে আমরা ডেলিভারি। ভাইজান, আপনার পেঁপে বাগান ঘুরে দেখলাম, আপনার পেঁপের বেশ মাশাআল্লাহ ফলনগুলো খুবই ভালো লেগেছে। মাশাআল্লাহ, এত সুন্দর ফলন করলেন, চাষাবাদের নিশ্চয়ই ব্যতিক্রম কোনো টেকনিক থাকতে পারে, আমাদেরকে একটু চাষাবাদ সম্পর্কে বলেন তো। আচ্ছা, পেঁপে চাষের সমগ্র পর্যায়কে আমি 4টি ভাগে ভাগ করেছি। এর মধ্যে প্রথমটি হচ্ছে জমি নির্বাচন, সেকেন্ড হচ্ছে জাত নির্বাচন, থার্ড হচ্ছে পরিচর্যা, এবং চতুর্থ বা ফোর্থ হচ্ছে বাজারজাতকরণ। আচ্ছা, প্রথমে জমি নির্বাচন। তো জমি নির্বাচনের ক্ষেত্রে পেঁপে যেহেতু পানি সহ্য করতে পারে না, এজন্য উঁচু জমি, যে জমিতে বৃষ্টির পানি এবং ছোট বন্যার পানি ওঠে না, এরকম জমি নির্বাচন করতে হবে। আচ্ছা, এটা তো সবচেয়ে বেশি জরুরি, কেননা ধরেন জাত যদি খারাপও হয়, এরপরে জমি যদি নির্বাচন ঠিক হয়, তাহলে সে কিছু ফল দিয়ে যাবে একদম। হ্যাঁ, আর যদি জমি নির্বাচন যদি ভুল হয়, ধরেন এমন জমি কেউ নির্বাচন করলো, সেখানে অনেক ফলন হইলো, এরপরে বৃষ্টির পানি জমে মারা গেল, তাহলে পুরো প্রজেক্ট লস একদম। এজন্য প্রথমেই জমি নির্বাচনটা সঠিকভাবে করতে হবে, অর্থাৎ উঁচু জমি, যে জমিতে বৃষ্টির পানি জমে থাকবে না, বের করে দেওয়ার ব্যবস্থা আছে। সেকেন্ড হচ্ছে জাত নির্বাচন। জাত নির্বাচনের ক্ষেত্রেও যদি কেউ সঠিক জাত যদি কেউ বাছাই করতে না পারে, তাহলে তার লস হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 100%। মানে তার যে প্রত্যাশা থাকবে, প্রত্যাশা অনুযায়ী সে রেজাল্ট পাবে না। জি, হ্যাঁ। এবং সেটা 100%ও যেতে পারে লস পর্যন্ত, 100% হতে পারে যে জাতের আসলে খুবই হয়তো জাতের মধ্যে ভেজাল থাকলো, জি, কোনো রকম ফলই আসলো না, এরকম হয়তো দেখেছি আমরা। 100% লস হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের মানিকগঞ্জে সবজির জন্য আমাদের মানিকগঞ্জের শাহীর উপরে বাংলাদেশে অন্য কোনো জাত আছে কিনা? আমার নিঃসন্দেহে সবজির জন্য শাহী বেস্ট। এবং এটা কিন্তু আমাদের যে লম্বা শেপের যে পেঁপেটা আছে, এটাও কিন্তু মিষ্টতার দিকেও কিন্তু দিন দিন বাড়ছে, মিষ্টতা পাকিয়ে বিক্রি করা যায়। আচ্ছা, তো সেই হিসেবে মানে মধ্যম মানের সবজির জন্য বেস্ট, আর পাকানোর জন্য মধ্যম। তো সেই হিসেবে কেউ যদি পেঁপে চাষ করে, তার অবশ্যই আমি মনে করবো মানিকগঞ্জের শাহীটা করা উচিত। এবং আরেকটি বিষয়, কেউ যদি নতুন চাষি হয়ে থাকে, পেঁপে চাষি, তার হাইব্রিডে না যাওয়াটাই সবচেয়ে বেস্ট হবে। মানে এখানে রিস্ক কম থাকবে, রিস্ক নাই বললে চলে, হাইব্রিডে গেলে রিস্ক থাকবে। এবং মানিকগঞ্জে শাহী করলে সে লস করবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্ট গেল হচ্ছে জাত নির্বাচন। তৃতীয় পয়েন্ট হচ্ছে পরিচর্যা অধ্যায়টা হচ্ছে সবচেয়ে বড় পর্যায়। এইটাই আমরা একটু ডিটেলসে জি। তাহলে হচ্ছে আমরা শুরু করতে হবে হচ্ছে জমির চারা বপন থেকে শুরু করে। কেউ যদি পেঁপে চাষ করে, তাহলে প্রথমে সে জমি ভালোভাবে চাষ দেবে। চাষের সময় সে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেবে, এবং রোপণ করার সময় চারা শুধু ফোরাডান জাতীয় যে দানাদার কীটনাশক রয়েছে এবং জৈব সার, সেটা দিয়ে রোপণ করবে। আচ্ছা, রোপণ করার পরে সে 12 দিন পর থেকে সে হচ্ছে রাসায়নিক সার এবং জৈব সারের পরিমাণ মতো দিয়ে রিং করে চারদিকে দিয়ে দেবে। এইভাবে হচ্ছে 21 থেকে 30 দিন পর পর সে এরকম সার কন্টিনিউ করবে। সারের মধ্যে যদি আমি বলি, তাহলে হচ্ছে পেঁপে চাষে টিএসপি এবং পটাশ, এটা হচ্ছে বেস্ট। ইউরিয়া পেঁপে চাষের জন্য ব্যবহার না করাই ভালো। তাই নাকি? হ্যাঁ, দারুণ ব্যাপার। তবে আমরা অনেক কৃষক ভাইকেই দেখেছি যে আসলে তারা সচরাচর ধান বা অন্যান্য ফসল চাষাবাদে যেরকম ইউরিয়াটা ব্যবহার করে, পেঁপেতে ওরকম করে ফেলে, যে কারণে দেখেছি গাছ অনেক বেড়ে যায়, জি, ফল তুলনামূলক সেভাবে কম আসে। ইউরিয়ার কাজই হচ্ছে
খুবই স্বল্প সময়ে গাছকে অনেক বেশি বৃদ্ধি করা। এটা যদি বেশি হয়ে যায় তাহলে পেঁপের তো আপনার ফল লাগবে, পেঁপে গাছ যত লম্বা হয়ে যাবে আপনার ফল তত কম ধরবে। তার মানে আমরা পেঁপেতে সর্বাধিক ব্যবহারটা করব কি টিএসপি, পটাশ, তবে এরপরে আপনার ডিএপি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সেটা হচ্ছে যখন ফল আসবে তখন ডিএপি ব্যবহার করতে পারেন। এটা তো গেল হচ্ছে আপনার গাছের খাদ্যের ব্যাপারটা। খাদ্যের ব্যাপারে গাছের রোগ বালাই প্রতিষেধক বা প্রতিরোধে কি ইয়া রয়েছে? আচ্ছা, আমাদের শাহী পেঁপে এমনিতে হচ্ছে রোগ বালাই সহনশীল, ভাইরাস প্রতিরোধী একটি জাত। এক্ষেত্রে হচ্ছে কেউ যদি 15 দিন পর পর স্প্রে করে, শিডিউল স্প্রে, তাহলে তার গাছ অনেক ভালো থাকবে। এই স্প্রেটা আসলে সাধারণত কি করে থাকেন আপনারা? আসলে পেঁপের যে রোগগুলো হয়, যে পোকাগুলো আক্রমণ করে, সেটা হচ্ছে সাদামাছি, মাকড় এবং মিলিবাগের যে এটাই বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাবামেকটিন, বেনজয়েড, অ্যাসিডামিপ্রিড এবং একটি ছত্রাকনাশক, যে কোনো গ্রুপের হতে পারে, কার্বনডাজিম, ম্যানকোজেব বা মেটালিক্সেল, যে কোনো গ্রুপের, সে এই 3টা ওষুধ নিয়মিতভাবে 15 দিন পর পর স্প্রে করবে, তাহলে তার গাছ ইনশাল্লাহ ভালো থাকবে। আচ্ছা, পেঁপে চাষ করছেন আপনি কত বছর? আমি এবছর 4 বছর, মানে 4 বার পেঁপে চাষ করেছি। 4 বার? জি। মোটামুটি অভিজ্ঞতার একটা জায়গা তো তাহলে তৈরি হয়েছে। জি জি। কারণ আমরা সাধারণত একটা চাষ যদি 1 বার, 2 বার বা 3 বার করি, আমাদের কৃষি গবেষণা যেটা বলে যে 3 বারে গেলে একটা মোটামুটি একটা টার্ম পূরণ হয়। জি জি। এবং এরপরে আমাদের একটা অভিজ্ঞতার পর্যায়ে আমরা তৈরি হয়ে যায় আমাদের। তো 4 বার যেহেতু করতে পারছেন, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের একটু বলবেন যে পেঁপে চাষে সবচাইতে বড় সমস্যা কি পেয়েছেন, বা সবচাইতে বড় যে একটা রোগ বালাইয়ের ব্যাপারটা, যে কারণে আসলে পেঁপে চাষটা হুমকির মুখে পড়ে যেতে পারে, কি এমন ব্যাপার রয়েছে? আচ্ছা, আমরা যে ইউটিউব এবং ফেসবুকে বা বিভিন্ন নিউজে যেটা দেখে থাকি, সেটা হচ্ছে পুরো বাগান পানি জলাবদ্ধ হয়ে মারা গেছে। এটা হচ্ছে মেন সমস্যা। অনেকে না বুঝে জমি নির্বাচনটা ঠিকমতো করতে পারে না, যার কারণে লস করে। সেকেন্ড হচ্ছে রোগবালাইয়ের মধ্যে পেঁপেতে হচ্ছে মোজাইক ভাইরাসটা হচ্ছে বেশি আক্রমণ করে থাকে। তবে আমাদের মানিকগঞ্জের এই শাহী পেঁপেতে মোজাইক ভাইরাসের আক্রমণটা খুবই কম। আমরা পেঁপে খেতে খেতে কথা বলি। অবশ্যই, জি ইনশাআল্লাহ। ধরে কাটি, এটা একটু দেখি আমরা। এটা একদম সম্পূর্ণ পাকা? জি জি, একদম পুরোপুরি পেকে গেছে। অসাধারণ। তো আমরা হচ্ছে পাকা পেঁপে যেহেতু খেতেই পেয়েছি, হ্যাঁ, জমিতেই পেয়েছি, তো আমরা এই পাকা পেঁপে হচ্ছে একদম ফ্রেশ অর্গানিক ফল যেটা বলে, হ্যাঁ, সেটা আমরা খাবো। এবং আমাদের সাথে কিছু দর্শক আমরা পেয়েছি, দর্শকদের একটু ডেকে নিব। হ্যাঁ জি ইনশাআল্লাহ। ভাই একটু এদিকে আসেন, এটা নেন। হ্যাঁ, ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহিনুর রহমান। মোহাম্মদ শাহিনুর রহমান ভাই তো পাশের জমিতেই বোধহয় কাজ করছিলেন, খুব রোদের মধ্যে আপনাকে আমরা একটু পাকা পেঁপে খাওয়াবো। এটা খাওয়ার পরে একটু আমাদের বলবেন যে কেমন স্বাদ। হ্যাঁ, শুরু করি আমরা। হ্যাঁ, বিসমিল্লাহ। ছোট ভাই আপনিও খান, জি বলেন শাহিনুর ভাই কেমন লাগে? খুব মিষ্টি। আচ্ছা, খুব স্বাদও খুব। শরীর তো পুরো হিট হয়ে গেছে গরমে, হ্যাঁ, তারপর মিষ্টি লাগছে। ঠান্ডা ফল খেয়ে কেমন লাগছে? খুব মজা লাগতেছে। খুব মজা না? ছোট ভাই আপনি খেয়েছেন? হ্যাঁ, কেমন লাগলো আপনার কাছে? অনেক মিষ্টি। আচ্ছা, পাকা পেঁপে হিসাবে আমরা জানি যে হচ্ছে শাহীটা হচ্ছে সবজির জন্য বেস্ট। পাকা হিসেবে কি বিক্রি করা যাবে? খেয়ে কি মনে হলো? যাবে না? ভাই আপনার পেঁপে বাগান ঘুরে দেখলাম, ফলন ভালো লাগলো। পাকা পেঁপে আমরা একদম খেতে দাঁড়িয়ে খেয়েছি, একদম মানে ফ্রেশ যে ফলটা গাছ থেকে পেড়ে। একজন দর্শকের হচ্ছে মতামত নেওয়ার চেষ্টা করলাম, তারাও বলছেন যে শাহী পেঁপেটা পাকাটা খাওয়া যায়। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি পেঁপের হচ্ছে সম্ভাবনা কেমন দেখছেন, বাণিজ্যিক সম্ভাবনাটা? বাণিজ্যিক সম্ভাবনা অনেক ভালো বলে আমাদের মানিকগঞ্জে দিন দিন পেঁপের আবাদ বেড়েই চলেছে। গত বছর আমি করেছিলাম মাত্র 70 শতক, এবছর আমি করেছি 8 বিঘা। আচ্ছা, 8 বিঘাতে 3 × 8 = 24, প্রায় 250 শতাংশের মতো। আচ্ছা, তো দিন দিন আমাদের মানিকগঞ্জে পেঁপের আবাদ বেড়েই চলেছে। আমার থেকে গত বছরই অনেকেই চারা বীজ নিয়ে হচ্ছে চাষ করেছে। আমার এই অঞ্চলে আমি প্রথম পেঁপে চাষি। তো আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে। বাণিজ্যিক সম্ভাবনা এখানে যদি লাভ না হইতো, লাভবান যদি না হয়, তাহলে তো এটা সম্প্রসারণ হইতো না। আরেকটা কথা বলবো, সারা বাংলাদেশের যত পরিবার রয়েছে যাদের বাড়ির আঙিনায় গাছ রোপণের জায়গা আছে, তারা 1টি বা 2টি
পেঁপের চারা রোপণ করলে তার সারা বছরের সবজি এবং ফলের চাহিদা মিটে যাবে। আমাদের বাণিজ্যিক এত লাভ করার দরকার নেই। প্রত্যেক বাংলাদেশের যত বাড়ি আছে সব বাড়ির আঙিনায় 1-2টি করে পেঁপের গাছ লাগানো উচিত আমি মনে করি। আচ্ছা, যাই হোক, আপনার সাথে অনেক ভালো লাগলো। ভবিষ্যতে আবারও হয়তো আপনার সাথে আপনার নতুন কোনো প্রজেক্টে দেখা হবে। জি, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে আসার জন্য। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।